স্নেহের ছাত্রছাত্রী সায়েন্স টিউটর 2023 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি একজন রসায়ন বিভাগের সাধারণ শিক্ষক। সাবজেক্টটাকে খুবই ভালোবাসি, তাই তোমাদের সুবিধার্থে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে রসায়ন এই বিষয়টাকে যাতে একদম সহজে তোমাদের হাতের মুঠোয় বোধগম্য করে তুলতে পারি, সেই চেষ্টায়, সেই প্রয়াসে আমার এই চ্যানেলে শুধুমাত্র সাবজেক্টটা তোমরা যে ভালোভাবে বুঝতে পারবে তা না, তার সাথে থাকছে সাবজেক্টে কি ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ এই যে সেমিস্টার এক্সামগুলো হয় সেখানে কি ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নের একটা সাজেস্টিভ নোটস তোমরা পাবে আমার এই চ্যানেলে, এবং তার সাথে সাজেস্টিভ কোশ্চেন আনসার্স, অ্যাসাইনমেন্টস, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো অনলাইন এক্সাম। অর্থাৎ বাড়িতে বসে একটি লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন এক্সামটা দিতে পারবে। অর্থাৎ তোমরা খুব সুন্দরভাবে বাড়িতে বসেই এমসিকিউ অভ্যাস করতে পারবে, যেটা সেমিস্টার 1 এর জন্য খুবই কাজে লাগবে। তো চলো প্রতিটি সাবজেক্ট ধরে ধরে একদম ক্লাস 11 এর সেমিস্টার 1-2 এবং ক্লাস 12 এর সেমিস্টার 3-4 আমাদের হাতের মুঠোয় কি করে সাবজেক্টটাকে রাখতে পারি, সহজে বিষয়টা বুঝতে পারি, কোনো খরচ না করে, কোনো নামি দামি শিক্ষকের কাছে ওই বসার জায়গা নেই, লাইন পাচ্ছে না, স্যার প্লিজ আমাকে নিন স্যার, নাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, এই সমস্ত কিছু তোয়াক্কা বাদ দাও। বাজারে তো অনেক শিক্ষক পড়াচ্ছেন, দেখবে তার ডিগ্রি নেই, শুধু বই পড়ে কোথাও থেকে নোট লিখে পড়াচ্ছে। কেউ আবার অনার্স ফেল, কেমিস্ট্রি পড়তে পড়তে অনার্স ফেল, তিনিও এখন নামি দামি শিক্ষক। আবার কেউ সাবজেক্টের টিচারই নয়, তিনি কেমিস্ট্রি পড়াচ্ছেন। বাজারে এখানে এরকম প্রচুর ভুরি ভুরি উদাহরণ আছে যারা টোল খুলে তোমাদের অ্যাকচুয়ালি ঠকাচ্ছেন। তোমরা কি করবে বুঝতে পারছো না, ছোট ছোট ছেলে মেয়েরা তোমরা সেটা অনুভূতি হয়ে ছুটছো। আমি একজন সাবজেক্ট টিচার, যিনি সমস্ত জীবন শুধু কেমিস্ট্রিটুকুই বোঝার চেষ্টা করেছে। অবশ্যই পিওর সায়েন্স নিয়ে পড়েছি, মানে তার সাথে অবশ্যই কম্পালসারি সাবজেক্ট ইংলিশ, বাংলা, ম্যাথমেটিক্স এবং সাথে ফিজিক্স পড়াশোনা করেছি। কিন্তু পরবর্তীতে অর্থাৎ আমার প্রফেশনাল লাইফে আমি কেমিস্ট্রিটাকে বেশি ভালোবেসেছি এবং তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তাই এই শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। তোমরা পরবর্তী প্রত্যেকটা চ্যানেলের যে ভিডিওগুলো আসছে দেখো এবং অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ। স্নেহের ছাত্র ছাত্রী সায়েন্স টিউটর 2023 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, তোমরা সবে সবে মাধ্যমিক পাস করেছো এবং মাধ্যমিকের পর তোমাদের কারো বায়োসায়েন্স অথবা কারো পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছো। তো সেখানে কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন এটা একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টকে খুব ভালো করে না বুঝতে পারলে এর থেকে যে ধরনের কোশ্চেন আসে, শুধুমাত্র WBC HSE এর ফাইনাল নয়, নিট বা জয়েন্টেও তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। তাই বিষয়টা খুব ভালোভাবে অনুধাবন করার জন্য আমি তোমাদের সাজেস্ট করব আবার এই চ্যানেলে যে সমস্ত কন্টেন্টগুলো আছে খুব ভালো করে সেগুলো পরপর দেখবে। তো আজকে আমরা একদম রসায়নের যে প্রাথমিক ধারণা, সাম বেসিক কনসেপ্টস ইন কেমিস্ট্রি, তার একদম কিছু গোড়ার কথা অর্থাৎ একদম ইন্ট্রোডাকশন পার্টে আমরা থাকব। দেখো, প্রকৃতিতে আমরা নানা রকম কি দেখি বলতো, নানা রকম দেখি ঘটনা। সেই ঘটনাগুলো যদি আমরা মানে ঠিকঠাক করে অ্যানালাইসিস করি, বিচার করি, তাহলে দেখব যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো প্রকৃতিতে ঘটে চলেছে অহরহ, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে নিয়েই হচ্ছে এই রসায়ন বিজ্ঞান। এখন বিভিন্ন পদার্থের মধ্যে কি আছে, পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া হয়, তাদের উৎস, ধর্ম, গঠন, এগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করার জন্য আমরা রসায়ন শাস্ত্রের সাহায্য নিই। তাহলে রসায়ন শাস্ত্র মূলত কি আলোচনা করে? মূলত আলোচনা করে বিভিন্ন পদার্থের মধ্যে পারস্পরিক ক্রিয়া বা বিক্রিয়া, উৎস, তাদের সোর্স বা কেমিক্যাল প্রপার্টিজ ইত্যাদি। ইংরেজিতে এই যে শব্দটা কেমিস্ট্রি
এটা একটা মিশরীয় শব্দ, প্রাচীন মিশরীয় শব্দ। কিমিয়া, কিমিয়া থেকে বা কালো মাটি, যেটা কালো মাটি থেকে মনে করা হয় এই শব্দটা এসেছে। প্রাচীন মিশরে এক শ্রেণীর বিজ্ঞানীরা অনেক উন্নত মানের গবেষণা করত। তাদের দিকে বলা হতো অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট না, আমি কোনো ফাইন্যান্স কোম্পানির কথা বলছি না, বলছি যে তখনকার দিনে যে মিশরীয় বিজ্ঞানী তাদের কথা। তো বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, প্রকৃতি, ধর্ম, এক পদার্থের অন্য পদার্থের রূপান্তর, এক পদার্থের সঙ্গে অন্য পদার্থের ক্রিয়া এবং বিক্রিয়ার সম্ভাব্য যে ক্রিয়া কৌশল, যেটাকে আমরা ইংরেজিতে বলি মেকানিজম, এই সমস্ত সম্পর্কের ডিটেলড আলোচনা যেখানে করা হয় সেটাই হলো কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞান। তো বলে রাখা ভালো যে এই রসায়ন শাস্ত্র এটা কিন্তু একটা বিরাট অংশ, অর্থাৎ একটা এর ব্যাপ্তি যথেষ্ট গভীর। তো সেই কারণে এই বিষয়টাকে, অর্থাৎ আর কেমিস্ট্রি সহজ করে বুঝতে গেলে বা অনুশীলন করতে গেলে এই শাস্ত্রকে বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে। প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে, দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়ন। তোমরা যেমন ফিজিক্যাল সায়েন্স পড়তে, কেমিস্ট্রিকে এরকম ভাগ করা আছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ঠিক একইভাবে আছে, দেখো, ইনঅর্গ্যানিক ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। তো এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে কি হয়, বিভিন্ন ক্যালকুলেশন করা হয়, ফিজিক্সের পার্টের সঙ্গে ইন্টাররিলেটেড। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, যেখানে যত অজৈব পদার্থ আছে তাদের নিয়ে রসায়ন। এগ্রিকালচারাল কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি, অর্গ্যানিক। তারপরে আছে, দেখো, এগ্রিকালচারাল, যেটাকে আমরা বলি কৃষি রসায়ন, এগ্রিকালচারাল। এছাড়া আছে, দেখো, মেডিসিনাল কেমিস্ট্রি। তোমরা জানো এই যে এত ওষুধপত্র, ড্রাগস, সেই ড্রাগস সবই কিন্তু মেডিসিনাল কেমিস্ট্রিতে কি করা হয়, গবেষণা করে আবিষ্কার করা হয়। তারপরে দেখো, এছাড়া আছে, দেখো, নিউক্লিয়ার কেমিস্ট্রি। নিউক্লিয়ার কেমিস্ট্রি এছাড়াও বায়োকেমিস্ট্রি, খুবই ইম্পর্টেন্ট একটা রসায়নের ধাপ। আর একটা আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কেমিস্ট্রি আর বিশেষ একটা ভাগ, যেটা জিওগ্রাফির টিচার মানে মানে জিওগ্রাফির সঙ্গে ইন্টার রিলেটেড, ভূগোলের সঙ্গে, সেটা হচ্ছে ভূ রসায়ন বা জিও কেমিস্ট্রি। তো এই হলো কেমিস্ট্রির বিভিন্ন শাখা, রসায়ন শাস্ত্রের বিভিন্ন শাখা যেখানে পড়াশোনা করা হয়। তো এখন আমরা যেটা আলোচনা করবো, যে দেখো, রসায়ন, আজকে রসায়নের কল্যাণে আমরা কিন্তু যে আধুনিকতম জীবনযাত্রা মানে জীবনযাত্রা পৌঁছাতে পেরেছি, যে বৈজ্ঞানিক উদ্ভাবন রসায়ন বিষয় থেকে আমরা করতে পেরেছি, তো সেই রসায়ন আসলে মানব কল্যাণে কিভাবে কাজে লেগেছে, অর্থাৎ রসায়নের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, রসায়নের গুরুত্ব এবং রসায়নের যে পরিধি, অর্থাৎ কোন কোন কাজে সে লেগেছে, সেই নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে। তো প্রথমত দেখো, আমরা বলতেই পারি যে কৃষিজাত দ্রব্যের উৎপাদন এবং তার গুণমান বৃদ্ধিতে, চিকিৎসা ক্ষেত্রে, দৈনন্দিন জীবনযাপনে, সমস্ত জায়গাতেই তো রসায়নের অবদান। তো প্রথমে একটুখানি আলোচনা করি খাদ্যবস্তু। আজকে যে আমরা খাবারগুলো খাই, সেই খাদ্য বস্তুর উৎপাদন এবং সংরক্ষণ। শুধু তো খাদ্যবস্তু উৎপাদন করলে হবে না, সেটাকে আবার সংরক্ষণ মানে প্রিজার্ভেশন করতে হবে। সেই সংরক্ষণে রসায়নের কি ভূমিকা আছে উৎপাদন এবং সংরক্ষণে, সেটা আমরা আলোচনা করব। দেখো, জনসংখ্যা কিন্তু বেড়েই চলেছে, আর এই জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত খাদ্যের যোগানও কিন্তু কৃষিক্ষেত্রে যে ফসল, সেখান থেকেই কিন্তু অধিক মাত্রায় জরুরি হয়ে পড়েছে। তোমরা বেশি নয়, 50 বছর আগে, হয়তো জানো না,
যে তখন মানুষের দুবেলা দুমুঠো কিন্তু খাবারই জুটতো না, কিন্তু বর্তমানে দেখবে তোমরা মানে এত খাবারের মানে যোগান, সে যে তোমরা বলো যে খাবো না, অর্থাৎ খাবারের যোগান আছে, তোমাদের ভালো লাগছে না। ঠিক উল্টোটা ছিল 50 বছর আগে। তো বর্তমানে এই যে খাবারের প্রচুর পরিমাণ উৎপাদন, তা বেড়েছে কিন্তু রসায়নের কল্যাণে। যে বিভিন্ন রাসায়নিক সার তোমরা নাম শুনেছো, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি, তারপরে এই যে ইউরিয়া, CONH2 জৈব সার, তারপরে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সুপার ফসফেট, এই সমস্ত যে রাসায়নিক সার, যেগুলোকে আমরা বলি জৈব এবং অজৈব সার, সেইগুলোর কিন্তু ব্যবহারের মাধ্যমেই খাদ্যবস্তুর উৎপাদন এত গুণ বেড়েছে। এবার এই রাসায়নিক সারগুলো আসলে কি করে না, দ্রুত ফসলকে তার স্বাস্থ্যকর বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমিতে যখন পোকামাকড় বা পেস্ট প্রচুর পরিমাণে কি করে, ফসলের ক্ষতি করার চেষ্টা করে, সেই ক্ষতিকারক পেস্টগুলোকেও আটকানোর জন্য, অর্থাৎ ব্যাকটেরিয়া, পোকামাকড় ইত্যাদিকে থেকে ফসলকে রক্ষা করার জন্য বিজ্ঞানের মাধ্যমেই তৈরি হয়েছে বিভিন্ন পেস্টিসাইডস। যেমন তোমরা জানো গ্যামাক্সিন, ম্যালাথিয়ন, কার্বারিল, এই সমস্ত বিভিন্ন ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক, বা আবার বিভিন্ন হার্বিসাইড মানে আগাছা নাশকও কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদনের ফলে কৃষকরা কিন্তু তাদের ফসল উৎপাদন অনেক বাড়াতে পেরেছে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, দেখো ভোজ্য তেল, আমরা যে এডিবল অয়েলের কথা বলছি, এডিবল অয়েল, এই এডিবল অয়েল অর্থাৎ ভোজ্য তেলের যে হাইড্রোজিনেশন, এর হাইড্রোজিনেশন করলে কি হয় না, বনস্পতি ঘি তৈরি হয়। যে আমরা এই যে লিখি না ডাব্বাতে লেখা থাকে বনস্পতি ঘি, তো এই বনস্পতি ঘিও কিন্তু এডিবল অয়েলের হাইড্রোজিনেশনের মাধ্যমে। আবার বিভিন্ন খাবার, যেমন এই যে মাখন, মনে করো জেলি, তারপরে জ্যাম, তারপরে পনির, এই যে দৈনন্দিন প্রচুর পরিমাণে ব্যবহার হয়, সেগুলোকে দেখবে বিভিন্ন স্মার্ট বাজার বা বিভিন্ন বাজারে দেখবে সংরক্ষণ করার ব্যবস্থা করা আছে। তো এই সংরক্ষণের জন্য এতে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে সোডিয়াম বেঞ্জোয়েট, সোডিয়াম মেটাবাইসালফেট বা স্যালিসাইলিক অ্যাসিড ইত্যাদি, যাতে করে এই খাদ্যবস্তু দ্রুত পচে না যায়। এই জন্যে এতে বিভিন্ন অজৈব বস্তুও কিন্তু সংরক্ষণ রূপে ব্যবহার করা যায়, মানে খাদ্য লবণ বা পটাশিয়াম নাইট্রেট প্রভৃতি। আবার দেখো তোমরা এই যে ঘি খাও, তাতে যদি কোনো ভেজাল থাকে, বা এই যে মধু খাও, তাতেও যদি কোনো ভেজাল থাকে, অ্যাডাল্টারেশন, সেটাকে কিন্তু আইডেন্টিফাই করার জন্য দেখবে অনেক কেমিস্ট কাজ করে। মানে এই কেমিক্যাল, যে কেমিক্যালগুলোকে দিয়ে এইগুলোকে আর্টিফিশিয়ালি খুব মানে একবারে সুন্দর লুক হবে, এবং সেরকম গন্ধ হবে, টেক্সচার হবে, কালার হবে, সেগুলো করা হয়, সেগুলো তো অ্যাকচুয়ালি অ্যাডাল্টারেশন, সেটা তো অরিজিনাল নয়। তো সেগুলোও কিন্তু ধরা হয়, এই রাসায়নিক পদার্থের সাহায্যে শনাক্ত করা যায়। তো এরপর আমরা আলোচনা করি চিকিৎসা বিজ্ঞানের রসায়ন কিভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পেরেছে। তো দেখো, আজকে দেখবে তোমাদের জ্বর হলেই তোমরা কিন্তু হাতের কাছে প্যারাসিটামল ইউজ করো। প্যারাসিটামল অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যান্টিপাইরেটিক ড্রাগ, জ্বর কমায়, অ্যান্টিপাইরেটিক। আবার তোমরা ব্যবহার করো অ্যানালজেসিক, দেখবে আইবুপ্রোফেন ব্যবহার করো, তোমাদের যন্ত্রণা ব্যথা কমায়। আবার বিভিন্ন যে মানে স্ট্রেপ ব্যাকটেরিয়া ঘটিত যে সমস্ত জীবাণু ঘটিত রোগ, যেগুলোকে যার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করো, যেমন পেনিসিলিয়াম, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো কিন্তু বিভিন্ন জটিল রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোকে ধ্বংস করে। আবার দেখো ট্র্যাঙ্কুইলাইজার ইউজ করি আমরা, যেমন মানে মানসিক উত্তেজনা, অবসাদ, এগুলো উৎকণ্ঠা কমানোর জন্য ট্র্যাঙ্কুইলাইজার ইউজ করি। আবার চেতনানাশক, চেতনানাশক মানে মিন্স ধরো কোনো জটিল অস্ত্রোপচার হবে, সেক্ষেত্রে ক্লোরোফর্ম, কোকেন, নবোকেন ইত্যাদি চেতনানাশক। তারপরে যে বিভিন্ন ধরনের রোগ হয়, এই যে মনে করো আমাশয়, নিউমোনিয়া, সেগুলোতে সালফার ড্রাগ, পেনিসিলিনের মতো ড্রাগ ইউজ করা হচ্ছে। এইডস, ক্যান্সার,
সমস্ত জায়গাতেই তোমরা দেখবে কি আছে বলতো, সমস্ত জায়গাতেই কিন্তু রসায়নের গুরুত্বপূর্ণ প্রভাব বা ছাপ আছে, যার সাহায্যে কি হচ্ছে না আজকে রোগ যেমন ডিটেকশন করা ইজি হয়েছে এবং তার ঔষধও কিন্তু যথাযথভাবে আবিষ্কার হয়ে গেছে। তো কৃত্রিমভাবে আবার দেখবে অনেক সময় ভিটামিন টনিক এগুলোও তো আমরা আজকাল ব্যবহার করছি, কৃত্রিম ভিটামিন। পানীয় জলে আবার দেবো ব্লিচিং পাউডার বা ক্লোরিন ট্যাবলেট দিয়ে ইউজ করে জল বিশুদ্ধিকরণ করছি। এই সমস্ত কিছুই কিন্তু কেমিক্যালের কারসাজি অর্থাৎ রসায়ন বিজ্ঞানের অবদান। তো পরবর্তী আলোচনা করব আমরা দৈনন্দিন চাহিদা পূরণে বা সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে কিভাবে রসায়ন গুরুত্বপূর্ণ ছাপ রেখেছে। তো এবার আমরা আলোচনা করছি দৈনন্দিন চাহিদা পূরণে বা সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে কেমিস্ট্রি কিভাবে কাজ করে। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে প্রাকৃতিক তন্তু বা যেটাকে আমরা বলি ন্যাচারাল ফাইবার, যেমন মনে করো পাট, তারপরে কার্পাস, এগুলো তো ন্যাচারাল ফাইবার। তার থেকে আমরা যে পোশাক পরিচ্ছদগুলো আগেকার দিনে তৈরি করতাম তার থেকে কিন্তু বর্তমানে অনেক বেশি টেকসই এরকম কৃত্রিম যে আহ, তন্তু, যেমন টেরিলিন, তারপরে নাইলন, এগুলো যেগুলো আবিষ্কার হয়েছে, তারপরে মনে করো রেশম, হুম, এই রেয়ন, রেয়ন, এই সমস্তগুলো কিন্তু এখন বর্তমানে অনেক টেকসই এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটা কি বলবো খুবই ইনোভেশন হয়েছে, যার জন্য আমরা এত সুন্দর সুন্দর জামা কাপড় পাচ্ছি। তারপর আবার দেখো শুধু জামা কাপড় নয়, বর্তমানে এই যে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে টুথপেস্ট ইউজ করো, সোপ, বিভিন্ন ধরনের ডিটারজেন্ট, শ্যাম্পু, সানস্ক্রিন, ন্যাচারাল সানস্ক্রিন, তারপরে লোশন ইত্যাদি ব্যবহার করো, সে সবই কিন্তু বিজ্ঞানের অবদান। আবার যে কুকিং 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 ইন্ডাস্ট্রিতে দেখো যে আমরা যে বিভিন্ন ভোজ্য তেল ব্যবহার করি, এই তেলও কিন্তু বনস্পতি থেকে বিভিন্ন হাইড্রোজিনেশন প্রসেসের মাধ্যমে তৈরি করা হয়। তারপরে চিনি, কাগজ, এ সব কিছুতেই কিন্তু কেমিক্যাল কম্পোনেন্ট ইউজ করা হয়। তারপরে বর্তমান যে জীবনযাত্রা, সেখানে দেখো নানা রকমের তোমরা এই যে চিকচিকে ব্যবহার করো, এটাকে আমরা বলি পলিথিন, বিভিন্ন ধরনের পলিথিন ইউজ করো, তাই না? তারপরে পিভিসি পাইপ, জলের লাইনের জন্য পিভিসি পাইপ ইউজ করো, জলের ট্যাঙ্ক, তারপরে রেনকোট ইউজ করো, হোস পাইপ, রেফ্রিজারেটের যে বিভিন্ন রকম ভেতরের অংশগুলো পিভিসি প্লাস্টিকগুলো, এই সবই কিন্তু। তারপরে এই যে কারেন্ট, ইলেকট্রিক্যাল মেটেরিয়ালস, যত কিছু প্লাস্টিকের জিনিসপত্র, এগুলো সবই কিন্তু কেমিস্ট্রির অবদান। এরপর বলবো যে দেখো যে আমরা যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কিভাবে কেমিস্ট্রি কাজ করছে। দেখো বর্তমানে যে তোমরা মোবাইল ইউজ করছো, সেই মোবাইলে দেখবে মাইক্রোচিপ, তারপরে বিভিন্ন রকমের যে ইলেকট্রনিক্সগুলো ইউজ করা হয় ছোট ছোট, সে সবই কিন্তু এই কেমিস্ট্রির আবিষ্কার। তারপরে যে ব্যাটারিটা ইউজ করা হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি, এই ব্যাটারিও কিন্তু এত ছোট হয়েছে কিন্তু এটা কেমিস্ট্রির দৌলতে। তারপরে দেখো গৃহ নির্মাণ সামগ্রী যেমন স্টিল, সিমেন্ট, বিভিন্ন ধাতব বস্তুর ব্যবহার, যেমন যে তোমরা যে গহনা ইউজ করা হয় বা বাসনপত্র, তারপরে বিভিন্ন যে আমরা মুদ্রা ব্যবহার করি, কয়েন্স, সেগুলো সবই। এবার চলে আসি কেমিস্ট্রি ইন ইন্ডাস্ট্রি, শিল্পক্ষেত্রে। দেখো তোমরা পেট্রোরসায়ন শিল্পের নাম নিশ্চয়ই শুনেছো, আমাদের হলদিয়াতে পেট্রোরসায়ন শিল্প আছে। তো সেখানে কি হয় না, দেখো পেট্রোলিয়াম ক্রুড মানে অশোধিত, তার থেকে তৈরি হচ্ছে ইথার, তার থেকে তৈরি হচ্ছে গ্যাসোলিন, তারপরে ডিজেল, এই সমস্ত যে প্রোডাক্টগুলো, লুব্রিকেটিং অয়েলস, ওকে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের পেট্রোকেম, তারপরে এই যে ভার্নিশ শিল্পের বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকেই এসেছে।
আবার বর্তমানে এই যে আমরা ব্যবহার করি, খুব ব্যবহার হয় যেগুলো, নাইলনের দড়ি, নাইলন, নাইলন সিক্স, নাইলন 66, এসব বিভিন্ন পরে তোমরা জানবে প্রোডাক্ট আছে, কেমিক্যাল উপাদান কনস্টিটিউয়েন্ট, সেখান থেকে টেকসই দড়ি, মশারি, রেনকোট এগুলো সব তৈরি হয়। এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বস্তু। এবার তোমরা যে ল্যাবরেটরিতে বিভিন্ন জিনিসপত্র দেখো, যেমন ধরো H2SO, সালফিউরিক অ্যাসিড, এর যে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন প্রত্যেক ল্যাবেই লাগে, এগুলো একদম অত্যন্ত প্রয়োজনীয় অ্যাসিড। এই সমস্ত কেমিক্যাল, যে সমস্ত কি বলবো রিয়েজেন্ট, এই কেমিক্যাল রিয়েজেন্টগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়। তারপরে দেখো অপটিক্যাল ফাইবার্স, এখন তো প্রচুর ব্যবহার হয় এই অপটিক্যাল ফাইবার্স, এইটাও কিন্তু ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়। তারপরে সুপার কন্ডাক্টিং যে সেরামিকগুলো, সেগুলো কিন্তু সব রসায়ন বিদ্যার সাহায্যে উৎপাদন করা সম্ভব হয়েছে। এবার চলে আসি দূষণ নিয়ন্ত্রণে কিভাবে, মানে দূষণ নিয়ন্ত্রণে ভূমিকা। দেখো, যত আমাদের সভ্যতার অগ্রগতি হচ্ছে না, বিশ্বব্যাপী কিন্তু পরিবেশ দূষণের মাত্রাও কিন্তু বাড়ছে। এখন এই দূষণকে নিয়ন্ত্রিত রাখার জন্য গবেষণা চলছে এবং নিরন্তর বিভিন্ন বিজ্ঞানী তাদের নিরলস প্রচেষ্টার ফলেই আবিষ্কার হচ্ছে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর রেফ্রিজারেটরের যে আমরা ইউজ করি, সেখানে যে ইউজ করো না তোমরা সিএফসি, এই সিএফসি কিন্তু এই করে পরিবেশ দূষণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এই সিএফসি কি হচ্ছে, একটা বায়ু দূষণ তোমরা জানো, অর্থাৎ এর থেকে তৈরি হয় ওজোন লেয়ার ডিপ্লেশন, ওজোন লেয়ার ডিপ্লেশন। এই ওজোন লেয়ার ডিপ্লেশনের জন্য কিন্তু সিএফসি দায়ী। আবার সিএনজি, এই যে পেট্রোলের বিকল্প প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে, এই সিএনজিও কিন্তু বায়ু দূষণ করে। তো এই বায়ু দূষণ এর নিয়ন্ত্রণে কেমিস্ট্রির ভূমিকাটা কি? তো দেখো, সিএফসির পরিবর্তে বিজ্ঞানীরা এখন ব্যবহার করছে এইচএফসি, হাইড্রোফ্লুরোকার্বন, যেটা কিন্তু ওজোন ডিপ্লেশনে কোনো ভূমিকা নেই। আবার এই সিএনজিটা ব্যবহার হচ্ছে, এর কারণ প্রচুর পরিমাণে যে দূষণ হতো পেট্রোলিয়াম ক্রুড থেকে বা পেট্রোলিয়াম প্রোডাক্টস ইউজ করে, এবং বিভিন্ন কোল ইন্ডাস্ট্রিতে যে সমস্ত উপাদান কয়লা পোড়ার ফলে, তার থেকেই কিন্তু সিএনজি কিন্তু একটা নতুন উদ্ভাবন। এটা কিন্তু আমাদের কেমিস্ট্রির দৌলতেই অনেক সহজ হয়েছে, মানে আমাদের জীবনযাত্রা। তো এরকম স্বাস্থ্যক্ষেত্রে রসায়নের এরকম নানা রকম নাইট্রোগ্লিসারিন, টিএনটি যুদ্ধক্ষেত্রে ইউজ করা হয়, স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন রকমের জিনিসপত্র ব্যবহার করা হয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাতে রসায়ন, সমস্ত জায়গাতেই কেমিস্ট্রির ব্যবহার। তো চলো আজকে এখানেই আমার আলোচনা শেষ করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আরও ডিটেলস জানার জন্য তোমরা অবশ্যই বইয়ের একদম প্রথম দিকের অংশগুলো দেখে নেবে, সেখানে আরও ডিটেলস পাবে। আমার যা কিছু মনে হলো আমি সহজে তোমাদের জানালাম এই ছোট্ট একটা ভিডিওর